থাইরয়েড ছোট্ট একটা গ্রন্থি যা ঘাড়ের সামনের দিকে শ্বাসনালীর চারপাশে আবৃত থাকে। এর আকৃতি অনেকটা প্রজাপতির মতো, মাঝখানে ছোট দুটি ডানা আছে। এই গ্রন্থির কাজ মূলত আমাদের শরীরের কিছু অত্যাবশ্যকীয় হরমোন উৎপাদন করা। শরীরে এই থাইরয়েড হরমোনের আবার একটা নির্দিষ্ট মাত্রা আছে। নির্দিষ্ট মাত্রার চাইতে কম বা বেশি হরমোন উৎপাদিত হলেই শরীরে এর বিরূপ প্রভাব পড়তে পারে, পরিণত হয় রোগে। পালপিটেশন হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারে। থাইরয়েড রোগ প্রতিকার ও প্রতিরোধ নিয়ে বিস্তারিত কথা বলেছেন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স ইনমাস কক্সবাজারের পরিচালক, ডায়াবেটিস, হরমোন ও থাইরয়েড বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সাইদুল আলম প্রিন্স। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, রূপালী বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সানজিদা আফরিন সোনিয়া। আজ আমরা কথা বলবো থাইরয়েড ক্যান্সারের নানা সমস্যা এবং তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সাইদুল আলম প্রিন্স। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা কথা বলবো থাইরয়েড নিয়ে। তার আগে একটু আপনার সম্পর্কে জানি। আপনি এখন কোথায় কি করছেন? আমি এখন আছি পিআরএলে, আসলে আমার চাকরির মেয়াদ শেষ। আমি আছি পরিচালক, আমরা ইনমাস বলি, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স, কক্সবাজারে। এবং আমি আমার পিআরএল শেষ করবো খুব শিগগিরই, আর 1 মাস পরে। তো আমি এখন মোটামুটি থাইরয়েড রোগী দেখাই আমার সময় ব্যস্ত। এখন আমি ফুল টাইম এখন থাইরয়েড নিয়ে কাজ করছি। আচ্ছা, আমরা থাইরয়েডে যাওয়ার আগে একটু জানবো যে মেডিকেল সায়েন্সে তো অনেক বিষয় আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোতে ক্যারিয়ার অনেক ডেভেলপ হয়। তো একটু জানবো যে আপনি কেন এই বিষয়টাতেই এত আগ্রহী হলেন? এটা একটা খুব সুন্দর কারণ আছে। বাংলাদেশে ইনফ্যাক্ট প্রায় 4.5 কোটির মতো থাইরয়েড রোগী আছে, যাদের মধ্যে অর্ধেকেরই ডায়াগনোসিস হয় না, অনেকেই জানে না। এবং অনেকে যেটা হয় যে খুব ভুল চিকিৎসা পায় বা ভুল ডাক্তারের কাছে যায়, এবং ওরা শেষমেশ দেখা যায় যে ওদের থাইরয়েডের যে রোগ সেটা অনেক পরে গিয়ে চিকিৎসা শুরু হয়। তাতে হয় কি, রোগীর অনেক কমপ্লিকেশন ডেভেলপ করে যায়। আর আমি দেখলাম যে এই ফিল্ডটা বাংলাদেশে একেবারেই আনটাচ ছিল, এবং বলতে পারেন যে আমি বাংলাদেশে প্রথম থাইরয়েডটাকে একটা যে কাস্টমাইজড প্র্যাকটিসে করা যায়, এটা কিন্তু আমার দ্বারা শুরু। এর আগে কিন্তু কেউ বাংলাদেশে শুধু থাইরয়েড প্র্যাকটিস কেউ শুরু করেনি। সো সেদিক থেকে চিন্তা করলাম যে একটা বড় রকমের ফিল্ড, প্লাস নতুন, মানে কেউ নাই এই ফিল্ডে। আর মোরওভার আমি যেখানে কাজ করি, নিউক্লিয়ার মেডিসিনটা থাইরয়েডের জন্য একটা বড় রকমের একটা ইনস্টিটিউশন। থাইরয়েডের চিকিৎসা বলেন, থাইরয়েডের পরীক্ষা বলেন, থাইরয়েডের ফলো আপ বলেন, এটার জন্য আমার যে ডিপার্টমেন্ট সেটা ছিল একটা খুব ভালো জায়গা। ফলে আমার জন্য এটা চুজ করাটা খুব সহজ হলো। আর আরেকটা কারণে আমি জাপানে ছিলাম অনেক লম্বা সময় ধরে। জাপানে থাইরয়েড নিয়ে প্রচুর রিসার্চ হয়, কারণ থাইরয়েড রোগটা জাপানে খুব কমন। ওদের যে সম্রাজ্ঞী ছিলেন, এই আগের সম্রাজ্ঞী, উনি নিজেও হাসিমতো থাইরয়েডাইটিসের রোগী ছিলেন। এবং ওখানে থাইরয়েড রোগী প্রচুর, এবং ওখানে রিসার্চও খুব হাই রিসার্চ হয়। আমি যদি জাপানেই লেখাপড়া করেছি, ফলে আমার ইন্টারেস্টটা ওই জন্য ওখান থেকে বেশি ডেভেলপ করেছে, যেখানে অনেক কিছু করার আছে যা ডাক্তাররা বাংলাদেশে হয়তো জানেও না। এই জন্যই বেসিক্যালি এই দুটো কারণ মেইনলি। আচ্ছা, তাহলে আমরা শুরুতেই জানি যে থাইরয়েডটা আসলে কি। রাইট, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। থাইরয়েড হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ এন্ডোক্রাইন গ্ল্যান্ড। অর্থাৎ এইটা একটা হরমোন তৈরি করে, যেটা আমাদের শারীরবৃত্তীয় কাজকে পুরোদমে নিয়ন্ত্রণ করে। একদম মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত আমাদের যে সিস্টেমগুলি আছে, যে আমাদের শারীরবৃত্তীয় কাজগুলি হয়, এগুলির প্রত্যেকটা জায়গায় থাইরয়েড হরমোনের একটা বড় রোল আছে। স্পেশালি যদি বলি গর্ভবতী অবস্থা চিন্তা করেন, একদম প্রেগনেন্ট মহিলা যার পেটে বাচ্চা আছে, এই বাচ্চার যে ব্রেন ডেভেলপমেন্ট, এই বাচ্চার যে শারীরিক আপনার গঠন, এটার পিছনে থাইরয়েড হরমোনের একটা বড় রোল আছে। এবং মায়ের থাইরয়েড স্ট্যাটাসটা নর্মাল থাকা, মায়ের থাইরয়েড স্ট্যাটাসটা পরীক্ষা করা এই জন্য অতীব জরুরি। এবং এটা বাংলাদেশে আগে এই কনসেপ্টগুলি ছিল না। ইদানিং গাইনোকোলজিস্টরা কিন্তু অনেক সচেতন, অনেক বেশি ওনারা সেমিনার সিম্পোজিয়ামে যাচ্ছেন। আমাদের গাইনোকোলজিস্টরা এখন ওদের লেখাপড়ার মধ্যে আগে এগুলি ওরা জানতোই না।
এগুলি কোনো লেখাপড়াই ছিল না ওদের। এখন কিন্তু ওদের থাইরয়েডের সম্বন্ধে ওদের নলেজ নিয়ে পাস করতে হয়, ফলে এখন অনেক বেটার। এখন সেই গর্ভাবস্থা থেকে শুরু করে একজন মানুষের 80-90 বছর বয়স, এর মধ্যে পুরো জীবনের যে কোনো মোমেন্টে তার থাইরয়েডের রোগ হতে পারে। এবং এটা থাইরয়েড রোগ তো একরকম না, অনেক রকমের। সুতরাং কার কোনটা বেশি ডিপেন্ড করবে তার জেনেটিক আপনার ফরমেশনের উপরে। এটা টোটালি একটা বংশ পরম্পরায় জিন বেস একটা ডিজিজ। ফলে এটাতে কার কোনটা হবে, হাইপো হবে না হাইপার হবে না ক্যান্সার হবে, এটা কিন্তু কেউ আগে থেকে বলতে পারবে না। আরেকটা বিষয় জানি যে আমাদের পুরনো একটা ধ্যান ধারণা আছে যে গলগণ্ড নিয়ে। তো এই গলগণ্ডটা আসলে কি? গলগণ্ড আর থাইরয়েড কি একই জিনিস? না, থাইরয়েড হচ্ছে গ্রন্থিটার নাম। গ্রন্থিটার নাম সোজা হিসাব, থাইরয়েড হচ্ছে গ্রন্থির নাম। ওই থাইরয়েডটা ফুলে গেলে আমরা বলি গলগণ্ড। গলগণ্ড আসলে একটা ছোট অংশ থাইরয়েড ডিজিজের, কারণ গলগণ্ড না হয়েও থাইরয়েড ডিজিজ হতে পারে। ঠিক আছে, সো গলগণ্ড হচ্ছে যখন থাইরয়েডটা ফুলে যায়, এটাকে আমরা বলি গয়টার, বা ইংলিশে বলি গয়টার। এই গয়টারের বাংলা হচ্ছে গলগণ্ড। ফলে গলগণ্ডটা যদি একটা সিম্পল টার্ম, একটা থাইরয়েডের একটা বিশেষ অবস্থা যেখানে থাইরয়েডটা বড় হয়ে যায়, এই গলগণ্ড। এই গলগণ্ডটা হতে পারে যে ডিফিউজ গয়টার, বা পুরা গ্ল্যান্ডটাই বড় হয়ে গেল। অনেক সময় দেখা যায় যে নডিউলার গয়টার হয়, যেটা অনেক থাইরয়েড পেশেন্ট আমাদের কাছে নডিউলার গয়টার নিয়ে আসে প্রথমে, পরে আমরা পরীক্ষা করে বুঝি যে এটা থাইরয়েড ক্যান্সার। থাইরয়েড গ্ল্যান্ডের কাজটা তো আপনি মোটামুটি বলেই ফেললেন যে পুরো শরীরটাকেই কন্ট্রোলে রাখে। হ্যাঁ, তো এই থাইরয়েডটা আসলে কেন হয়? এর কি কোনো স্পেসিফিক কারণ আছে? থাইরয়েডের প্রথম হচ্ছে আয়োডিনের একটা বড় তার হচ্ছে সোর্স। অর্থাৎ আয়োডিন ছাড়া থাইরয়েড কাজ করতে পারে না। আয়োডিন যা কিছু আয়োডিন আমরা নিজে খাই বা আমরা গ্রহণ করি, সেই আয়োডিনটা পুরোপুরি থাইরয়েড গ্ল্যান্ডেই যায়। আমাদের দেহের আর কোনো সেল, কোনো অঙ্গ, কোনো সিস্টেম আয়োডিন গ্রহণ করে না, একমাত্র থাইরয়েডই গ্রহণ করে আয়োডিন। ফলে আয়োডিনটা হচ্ছে কেন, এই যে আমরা বললাম থাইরক্সিন T4 T3 বলি আমরা, এগুলো কিন্তু হরমোনের নাম। এই T3 T4টা কিন্তু হচ্ছে 3টা আয়োডিন, 4টা আয়োডিন, 2টা আয়োডিন, আমরা মোনো আমরা ডাইআয়োডো, মোনোআয়োডো, ট্রাইআয়োডো, হ্যাঁ এটা বলি। এটা কেন, ওই যে কয়টা আয়োডিন আছে তার উপর ডিপেন্ড করে। যেমন T4 যেটা আপনারা টেস্ট করি মাঝে মধ্যে, এই T4 কিন্তু আসলে T4 মানে হচ্ছে 4টা আয়োডিনের হরমোনটা, ওটার লেভেল কত। ফলে আয়োডিন লেভেলটা আমরা চেক করি। জি, আমরা আয়োডিনের, যেহেতু আয়োডিন একটা বড় রকমের আমাদের একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যেটা আমাদের খাওয়ার মাধ্যমে আসে, সেটার মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ড কাজ করে। ফলে আমার দেশে যেহেতু বন্যা বিধৌত এলাকা আছে অনেকগুলি, আমাদের পাহাড়ি এলাকা আছে যেখানে মাটিতে ন্যাচারালি আয়োডিন নাই, ফলে ওসব জায়গার মানুষদের দেখা যাবে ন্যাচারালি আয়োডিনের ঘাটতি হবে। ঘাটতি হলে কি হবে, আলটিমেটলি ওই গ্ল্যান্ডটা ঠিক আয়োডিন প্রডিউস করতে পারবে না। না করলে কি হয়, আমাদের ব্রেইনের সাথে কিন্তু থাইরয়েডের একটা বড় লিঙ্ক আছে। যখনই থাইরয়েড হরমোন প্রডিউস হয় না, তখন সে ব্রেনকে স্টিমুলেট করে, আমাকে আরো বেশি টিএসএইচ, আরো আমাকে দাও। তখন তো আসলে আয়োডিন নাই, ওই স্টিমুলেশনটা এসে গ্ল্যান্ডটাকে বাড়িয়ে দিতে থাকে। এটা অনেকটা ধরেন ঘোড়ার কোনো খাদ্য নেই, ঘোড়াকে আপনি পাচ্ছেন, ঘোড়া আলটিমেটলি কি হবে, ফুলে যাবে, মার খেয়ে খেয়ে ফুলে যাবে, কিন্তু কোনো কাজ করবে না। এটাই হয় আলটিমেটলি। তখনই ওইটার কারণে তখন দেখা যায় যে গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। আমরা দেশের উত্তরাঞ্চলে যেখানে খুবই আয়োডিন অভাব, সেখানে কিন্তু এই যে একটা ধারণা প্রচলিত ছিল যে উত্তর অঞ্চলে বা উত্তরবঙ্গের দিকে আয়রনের ঘাটতিটা অনেক বেশি, আয়োডিনের ঘাটতি, এটা তাহলে যৌক্তিক, কারণ ওখানে বন্যা বেশি হয়। ওখানে এখন বন্যা যেখানে বেশি হবে সেখানে কিন্তু মাটির সারফেসেরটা চলে যায়, তো আয়োডিন থাকে আসলে মাটির সারফেসের কাছে। হ্যাঁ, এবং পাহাড়ি এলাকাতেও আয়োডিন কম থাকে, যার জন্য পাহাড়ি এলাকাতেও কিন্তু প্রচুর আয়োডিনের ডেফিসিয়েন্সি গয়টার হয়। থাইরয়েড রোগের লক্ষণগুলো কি, মানে কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার থাইরয়েড প্রবলেম হয়েছে বা শুরু হচ্ছে? আচ্ছা, এটা যদি আমি শুরু করি একদম জন্ম থেকে, যখন বাচ্চা জন্ম হয় তখন থেকে বলি আমরা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ জন্মগত থাইরয়েড হরমোনের অভাব। এটা হলো প্রথম ডিজিজ, যেটা মানুষের জন্মের পর হয়। এটা হলো প্রথম, অর্থাৎ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। এটা কিন্তু যদি চিকিৎসা না হয়, 1 বছরের মধ্যে বাচ্চা কিন্তু পার্মানেন্টলি নিউরোলজিক্যাল ডেফিসিট, অর্থাৎ সেই মানসিক প্রতিবন্ধী হয়ে থাকবে, ব্রেন ডেভেলপ হবে না। কারণ এইটা হরমোনটা খুবই ইম্পর্টেন্ট ফর ব্রেন ডেভেলপমেন্ট। এই যে T4 T3 বলি আমরা, এগুলি কিন্তু থাইরয়েডের হরমোন, এগুলি কিন্তু ব্রেন ডেভেলপ করে। যদি আপনি ঠিক মতো 1 বছর বয়সের মধ্যে তাকে থাইরয়েড চিকিৎসা না করেন, বা যদি ডায়াগনোসিসই না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি সে চিকিৎসাটা পাবেন এবং তার ব্রেনটা আর ডেভেলপ করবে না। আপনি 1 বছর পরে যতই ওষুধ খাওয়ান না কেন,
তার আর ওই এই জন্য সে এটা খুব স্থবির ভাইটাল অবস্থাতেই থাকবে। হ্যাঁ, এবং সে ওই মেন্টালি রিটার্ডেড একটা থাকবে, মানসিক আপনার কি বল বিকলাঙ্গ যেটা বলি আমরা, মানসিকভাবে সে ভারসাম্যহীন থাকবে। হ্যাঁ, সে বড় হবে কিন্তু বুদ্ধিশুদ্ধি বাড়বে না। হ্যাঁ, এটাকে আমরা একদম বলি ক্রিটিনিজম, এটা নাম আছে কিন্তু একটা, দিস ইজ কল্ড ক্রিটিনিজম, এটা একটা স্পেশাল নাম আছে, ক্রিটিনিজম বলি আমরা। বাচ্চাগুলি খুব মোটা হয়, মুখ ভর্তি জিহ্বা থাকে, হ্যাঁ, কথাবার্তা চোখের মধ্যে বোঝা যায় যে ওর লুকসটা খুব স্মার্ট লুক না বা খুব ইন্টেলিজেন্ট লুক না, এবং দেখবেন যে সে পেটটা এরকম ফুলে, আমরা পট বেলি বলি, যে পেটটা অনেক ফুলা। হ্যাঁ, এই বাচ্চাগুলি কনস্টিপেশন হয়, বাচ্চাগুলি খাওয়া দাওয়া করে না ঠিক মতো, এবং দেখবেন হাতের চামড়া, পায়ের চামড়া এগুলি খুব খসখসা হয়ে যায় ওদের। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা অসুখের সাথেও থাইরয়েড অঙ্গাঙ্গিভাবে জড়িত। অবশ্যই জড়িত। এবং এই যে বাচ্চাটা জন্ম নিল, ধরেন সব বাচ্চাটা ভালো আছে, সে বড় হচ্ছে, ধরেন যখন তার পিউবার্টি হয় তখন 9, 10, 11, 12, 13, এটা একটা রেঞ্জ। আসলে বাংলাদেশে ইউজুয়ালি দেখা যায় যে পিউবার্টিটা একটু আগে হয়, বিদেশে একটু পরে হয়। তো আমাদের দেশে দেখায় 11-12 বছরের মেয়েদের, ছেলেদের পিউবার্টি আসে। এই পিউবার্টির সময় কিন্তু ইম্পর্টেন্ট, এই সময় থাইরয়েড হরমোনের খুব প্রচন্ড ডিমান্ড থাকে, এবং ওই সময় যদি আপনি ঠিক মতো থাকে, বাড়তি যেটাকে আমরা বলি, আমরা বয়ঃসন্ধিকালের ওই সময় বডিতে সবকিছু রিকোয়ারমেন্ট বাড়ে। আচ্ছা, থাইরয়েডের এই যে সমস্যাগুলো, এই সমস্যা মানে আক্রান্ত হওয়ার ঝুঁকি কাদের বেশি? এটা একটা ভালো কোয়েশ্চেন। ফ্যামিলি, ধরেন সাপোজ বংশের কারো আছে, তো বংশ পরম্পরায় এটা কিন্তু ট্রান্সমিট হয়, বংশানুক্রমিক রোগ। ফলে যদি ফ্যামিলিতে কারো থাইরয়েড রোগ থাকে, হাইপার রোগ, থাইরয়েড ক্যান্সারটা ঠিক না, বংশ পরম্পরায় আসে না, কারণ ক্যান্সার ইজ এ টোটালি ডিফারেন্ট স্টোরি, ওটা আমরা পরে বলবো। বাট হাইপারথাইরয়েডিজম, এই দুটা জিনিস কিন্তু ওরা বংশ পরম্পরায়, দাদা দাদি, নানা নানি বা বাবা মায়ের থেকে, বেসিক্যালি মায়ের দিকে, কারণ যেহেতু মেয়েদের বেশি হয়, মা, নানি বা মায়ের ফ্যামিলি যদি বেশি থাকে, তাহলে কিন্তু মায়ের মামতো বোন, খালাতো বোন, এভাবে যদি আপনি হিস্ট্রি নেন দেখবেন যে পেয়ে যাবেন। আমি প্রায় রোগীদের জিজ্ঞেস করি যে আপনার, বলে না কেউ নেই, পরে দেখা যায় ঠিকই ওই ফ্যামিলিরই হয়তো আরেকজন আমাকে জানি না। হ্যাঁ, এটাই হচ্ছে কথা, আমরা অনেকেই বুঝি না, কারণ একটা সাব ক্লিনিক্যাল ডিজিজ আছে যেটা আসলে ধরা পড়ে না, এটা হলো সমস্যা। এরপর আমরা যেটা জানবো যে থাইরয়েডের কি প্রকারভেদ আছে, ভিন্ন ভিন্ন ধরন আছে? অবশ্যই অনেক ধরন, অনেক ধরন। যেমন ধরেন বললাম হাইপো মানে হচ্ছে কম, হাইপো বলতে বুঝি আমরা হাইপো অর্থাৎ থাইরয়েডের হরমোনটা কমে গেল, এটা একটা স্টেট। একটা হচ্ছে হাইপার, অর্থাৎ থাইরয়েড হরমোন বেড়ে গেল। দুটো সম্পূর্ণ ভিন্ন রকমের প্রেজেন্টেশন নিয়ে আসবে। তার মানে এদের ট্রিটমেন্টগুলো আলাদা হবে, টোটালি আলাদা, একেবারে সম্পূর্ণ ভিন্ন। কোন মানে এই হাইপো এবং হাইপারের মধ্যে কোন প্রবলেমটা আপনারা বেশি লক্ষ্য করেন? আমরা হাইপো ওয়ার্ল্ড, এটা শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড ডাটা হচ্ছে হাইপোর সংখ্যা বেশি দেন হাইপার। আচ্ছা, তাহলে এই হাইপোর লক্ষণগুলো কি? হাইপোর লক্ষণ, প্রথমে হচ্ছে হাইপোর লক্ষণ বলে, হাইপো কেন, ওর হরমোনটা নাই, ফলে ওর বডিতে কিন্তু মেটাবলিজম হবে না, অর্থাৎ এই হরমোনটা কিন্তু মেটাবলিজমকেও স্টিমুলেট করে। মেটাবলিজম, খাওয়া হজম করা, খাওয়াকে কাজে লাগানো, খাওয়াকে লিভারে জমা করা, ওখান থেকে এনার্জিটা বের করা, অর্থাৎ এই যে বডিকে সক্রিয় রাখা, এটার কাজ কিন্তু থাইরয়েড হরমোনের। যার থাইরয়েড হরমোনটা নাই তার কি হবে, তার আগুন নাই, অর্থাৎ তার চুলোটা জ্বলছে না, ফলে সে খুব ঠান্ডা থাকবে, স্কিন ঠান্ডা হয়ে যাবে, তার খুব দেখবেন সে এক জায়গায় বসে আছে, খুব বেশি অ্যাক্টিভ না, হ্যাঁ, আনডিউ টায়ার্ডনেস, কিছুই কাজ করছে না তারপরেও সে টায়ার্ড। হ্যাঁ, দিনে হয়তো দেখা গেল কোথাও বসে আছে, এখন ঘুমাচ্ছে। হ্যাঁ, কথা যখন বলে দেখবেন যে একদম হোর্স ভয়েস, কারণ সব কিছুতেই তার একটা স্লোনেস চলে আসে, স্লো হয়ে যায়। তার হার্টবিটটাও, আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া, হার্টবিটটাও কমে যায়। হ্যাঁ, তার হাত পা দেখবেন খসখসা হয়ে গেছে, একদম হাত ধরলে বুঝতে পারবেন যে খসখসা। এবং যে রিফ্লেক্স যেগুলি আছে আমাদের মাসেলের রিফ্লেক্স, আমরা হাত ধরলাম এভাবে আমরা নড়ে যাই, কারণ কাটা ধরলেন আপনি, এই যে রিফ্লেক্সগুলো ওদের কমে যায়, ওরা দেখবেন সহজে অনেকগুলি কমে যায়, ওদের যে রিফ্লেক্স আর্টটাই স্লো হয়ে যায়, ফলে ওদের পুরো বডি সিস্টেমটাই স্লো হয়ে যায়। ওদের যেমন ধরেন খাওয়াটা পেট থেকে বেরোতে চায় না, অর্থাৎ কনস্টিপেশন হয়ে যায়, কারণ ওটা তো একটা সিস্টেম, ওটা একটা আপনার জিনিসকে সামনে আগায় নিয়ে যাওয়া, তাই না, ওটাই স্লো হয়ে যায়। ফলে কি হবে, অনেক বেশি পানি অ্যাবজর্ব হয়ে যাবে, ফলে আমাদের ওর যে স্টুলটা অনেক বেশি হার্ড হয়ে যাবে, ফলে এরা সবসময় কনস্টিপেশনে হবে। আর একটা কথা বলেছিলাম যে এই হরমোনের সাথে ফিমেল হরমোনগুলির খুব যোগ, ফলে এদের দেখা যাবে যে মাসিকের অনিয়ম হবে, কারো হয়তো মাসিক হবেই না, 3-4 মাস মাসিক বন্ধ, দীর্ঘমেয়াদী প্রবলেম। যদি ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী। এবং শেষমেশ যেটা বলি আমরা মিক্সিডেমা ম্যাডনেস, এই রোগটাকে মিক্সিডেমাও বলে, অর্থাৎ ওই মিক্সিডেমা ম্যাডনেস যখন সিভিয়ার হয়,
মেডেমা কেন অনেক ফুলে যায় রোগীগুলি, হাত পা ফুলে যায়, মুখ ফুলে যায়। আপনি যেটা বলেন যে থাইরয়েড হরমোনটা আয়োডিনের সাথে সামঞ্জস্যপূর্ণ, অবশ্যই। এই আয়োডিনটা বলতে আমরা কি বুঝবো? আয়োডিন হচ্ছে একটা নিউট্রিয়েন্ট, যেটা আমরা নর্মালি আয়োডিনের কোনো বাংলা নেই আনফরচুনেটলি, আয়োডিন সবাই আমরা আয়োডিনই বলি। আয়োডিন হচ্ছে একটা নিউট্রিয়েন্ট বা খাদ্য, একটা মৌলিক পদার্থ আসলে, যেটা উদ্বায়ী, যেটা ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য আপনার কি বলে এটাকে আমরা আয়োডিন, ক্লোরিন, এগুলো সব এক গ্রুপ, ব্রোমিন, ফ্লোরিন, একটা গ্রুপের। এদের ধর্ম হচ্ছে যে এদেরকে যদি আপনি হিট করেন এরা কিন্তু আর মানে সলিড থেকে লিকুইড না হয়ে বায়বীয় হয়ে যায়। এরা হচ্ছে ভোলাটাইল, অর্থাৎ এরা সহজে হিট দিলে উবে যায়। দিস আর কল ভোলাটাইল, হ্যাঁ বাষ্প হয়ে যায়। সেটা সবগুলি ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন সবই একই কার্বন যেগুলো আছে। হ্যাঁ, ফলে আয়োডিনটা হচ্ছে এই ধরনের একটা মৌলিক পদার্থ, যেটার আমাদের যেটা 127 বলে তার মলিকুলার নাম্বার বা মলিকুলার ওয়েট। সো এটা সাধারণ আয়োডিন। হ্যাঁ, এবং এই আয়োডিনটা মোটামুটি আমাদের খাদ্যে যেসব জিনিসে ধরেন সামুদ্রিক মাছ, যেমন ধরেন আপনার সামুদ্রিক যে কোনো সি ফুড, সিউইড, জাপানিরা খুব সিউইড খায়। হ্যাঁ, তারপরে আপনার কচু শাক, কচুরলতি, হ্যাঁ, তারপরে আপনার ভেন্ডি, হ্যাঁ, এগুলিতে প্রচুর আয়োডিন আছে। যেমন আপনার কি বলে চিংড়ি মাছ, হ্যাঁ, আপনার শুটকি মাছ, এগুলিতে প্রচুর আয়োডিন আছে। হ্যাঁ, ফলে এগুলো হচ্ছে আয়োডিনের ভালো উৎস। তাহলে এগুলো খেলেই কি হবে নাকি আরো কোনো যদি কারো যদি অভাব থাকে তাকে অবশ্যই আয়োডিনের কিন্তু পাওয়া যায়, সাপ্লিমেন্টও পাওয়া যায়। আমরা যেমন আমরা আয়োডাইজ সল্ট এখন খাই। হ্যাঁ, এটা সল্টকে আয়োডাইজ করা হয়েছে, কারণ সল্ট আয়োডাইজ করা হয়েছে কারণ সল্ট একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, যেটা আমরা রান্নায় ইউজ করবোই সবসময়। ফলে এই জন্য আয়োডিনকে যদি সল্টে অ্যাড করে দেন, আয়োডিনের ঘাটতিটা কিন্তু চলে যায়। আপনি তো দীর্ঘদিন ধরে থাইরয়েডের ট্রিটমেন্টের সঙ্গে আছেন, তো কোন প্রবলেমগুলো নিয়ে রোগীরা বেশি আসে আপনাদের কাছে? রোগীরা বেশি আসে হাইপোথাইরয়েড প্রবলেম নিয়ে আসে, হাইপারের প্রবলেমও আসে, এবং থাইরয়েড ক্যান্সারের কিন্তু ইদানিং অনেক বেড়ে গেছে। আমাদের আগে আমরা ধরেন, আমি তো করি আজকে কত 32 বছর হয়ে গেল। সো দেখলাম যে প্রথম দিকে আমরা কিন্তু অত থাইরয়েড ক্যান্সার হয়তো ধরা পড়তো না। আমার যেটা মনে হয় আমাদের অ্যাওয়ারনেস বেড়েছে। রোগীরা অনেক বেশি এখন গুগল করলেই সার্চ করতে পারে, ইন্টারনেটে পায়, ফলে ওদের এখন ইনফরমেশন গ্যাদার করার সোর্স বেশি। কারণ আজকে যে এই ভিডিওটা দেখবে সে কিন্তু অনেক বেশি জেনে যাবে। হ্যাঁ, ফলে এই জিনিসটা আগে দেশে ছিল না। ফলে এটাও একটা কারণ যে ডায়াগনোসিস বেশি হচ্ছে, বিকজ অ্যাওয়ারনেস বেড়েছে। এটাও একটা কারণ, সচেতন হচ্ছে। রাইট। আচ্ছা, নবজাতকের থাইরয়েড প্রতিরোধে কি আমরা কি ব্যবস্থা নিতে পারি? নবজাতকের যদি হয়েও যায়, আমরা যদি স্ক্রিনিং করতে পারি, ধরেন আমরা যেটা বাংলাদেশে এখন আমরা নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউট থেকে একটা মাস নেশন ওয়াইড একটা স্ক্রিনিং চলছে, কিন্তু এই জন্মগত থাইরয়েড হরমোনের অভাবের যে স্ক্রিনিং, ওটা কিন্তু বাংলাদেশে চলছে। যদি আমি প্রথমে জন্মের সাথে সাথে কর্ড ব্লাড থেকে, মায়ের যে নারীর ব্লাড, বাচ্চাকে ফুটাও করতে হবে না, ওই বাচ্চার নারীর ব্লাড থেকে ব্লাডটা নিয়ে যদি আমি টেস্ট করি, যদি পেয়ে যাই যে সে হাইপোথাইরয়েড আছে বা হাইপোথাইরয়েড হয়ে আশঙ্কা আছে, তখন যদি ট্রিটমেন্ট করি সে কিন্তু আর প্রসিড হবে না, সে ভালো হয়ে যাবে, সে সুস্থ এবং স্বাভাবিকভাবে একদম স্বাভাবিক হতে পারে। এটা কি আমাদের জন্ম হবে না, হয়তো সে জন্ম হলো কনজেনিটাল হাইপোথাইরয়েড নিয়ে, মাকে হয়তো ট্রিটমেন্ট করার সুযোগ হয়নি, সেই ক্ষেত্রেও কিন্তু আমার উপায় আছে বাচ্চাটাকে ঠিক করে দেওয়ার, যদি সে প্রথম 1 বছরের মধ্যে ধরা পড়ে। এবং বেস্ট হচ্ছে জন্মের পর, অর্থাৎ জন্মের দিনে যদি ওই মায়ের যে নারী, সে নারীর ব্লাড, সেটা সিজার হোক নর্মাল হোক, নারী তো বের করতেই হবে। ওই নারী যখন কাটতে তো হবে, কাটার সময় যে ব্লাডটা নেওয়ার থাকে ওখান থেকেই নিয়ে টেস্ট করা যায়। এটা কিন্তু সম্পূর্ণ একেবারেই নতুন, এটা আমাদের জন্য এবং আমি যতটুকু জানি অনেকের জন্যই নতুন। রাইট। এটা কিন্তু ন্যাশনাল ওয়াইড চলছে, এবং বেশি মেজরলি আমরা এখনো উপজেলা পর্যায়ে যেতে পারি না, আমরা টার্সিয়ারি লেভেলে আছি এখনো। আমরা টার্সিয়ারি লেভেলে আছি, হয়তো সদর হাসপাতাল পর্যন্ত যেতে পেরেছে, কারণ বাংলাদেশ অনেক বড় দেশ না হলেও অনেক বেশি মানুষের দেশ, ফলে ওখানে সবাইকে রিচ করা এত সহজ না। আর এটা যদি একদম পুরাপুরি বিনা খরচে, রোগীর জন্য কোনো খরচের ব্যাপার নাই, সব কিছু আমরা ওই প্রজেক্ট থেকেই আমরা দিই, আমাদের ফিল্টার পেপার দিই, আমরা ওটাকে ব্লাড দিয়ে। এটা কি কোনো সরকারি এটা একটা প্রজেক্ট, সরকারি একটা প্রকল্প, যেটা আমাদের ঢাকার আপনার কি বলে IPGMR যেটা আছে, বা পিজি হাসপাতাল বা PSMMU যেটা, ওখানে আমাদের যে হেড অফিস আছে, আমাদের ন্যাশনাল সেন্টার, ওখানে এটার মেইন হেড অফিস, ওখানেই কিন্তু একজন মানুষ এটা আছেন, যা ডক্টর আনোয়ারুল আজিম, হি ইজ দ্য চিফ অফ দ্য প্রজেক্ট, উনি সব কন্ট্রোল করেন।
উনি রেগুলার লোক পাঠান, রেগুলারই আপনার যে ফিল্টার পেপার পাঠান, হ্যাঁ, সেটা আবার নিশ্চিত করেন যেন মানে ফেরত ফিল্ড আসে। ওয়ার্কগুলো উনি তদারকি উনি করছেন। তদারক করেন, একটা বড় টিম কাজ করে। যেটা বললেন আপনি থাইরয়েড সমস্যার কারণে যে মানুষ পাগল হয়ে যেতে পারে, হাইপো যদি আর হয়। কি কি ভয়াবহতা আছে? আরো থাইরয়েড আছে problem অবশ্যই, যেমন ধরেন যাদের হাইপারথাইরয়েডিজম হয় তাদের দ্বারা যেহেতু হার্টবিট খুব বেড়ে যায়, ওদের কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। কার্ডিয়াক অ্যারেস্ট এত বেশি হার্টবিট বেড়ে যেতে পারে যে হার্টের আমরা দৌড়া বলি, দৌড় পড়ে, পালপিটেশন হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারে সে। এটা একটা। আর কি কি ভয়াবহতা? একটা হচ্ছে প্রেগনেন্সির সময় যদি কারো হাইপার থাকে, ওটাতে তার আনডিউ আপনার অ্যান্টিনেটাল হেমোরেজ হতে পারে, তার ব্লিডিং হতে পারে, বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে, অ্যাবর্শন হওয়ার চান্স ইজ ভেরি হাই। যারা হাইপো এবং হাইপার মারা যারা বাচ্চা নিচ্ছেন, তারা যদি ঠিক মতো যদি ট্রিটমেন্টটা না থাকেন, তাহলে কিন্তু এভরি চান্স আছে এই বাচ্চাগুলি নষ্ট হয়ে যাওয়ার, অর্থাৎ অ্যাবর্শন হয়ে যাওয়ার, ভেরি হাই রেট অফ অ্যাবর্শন। তারপরে এই যে আমাদের দেশে তো অ্যাবর্শনের পরিমাণটা অনেক বেশি, অনেক যদিও আমরা বেশি। জানি না বা জানি না। তথ্যের আন্ডারে থাকে না। তো তার মানে এটা হতে পারে যে থাইরয়েডের প্রবলেমের কারণেই হয়তো অনেকের বাচ্চা নষ্ট হচ্ছে, অনেক রিকারেন্ট, অনেকে বলছে আমার বারবার বাচ্চা নষ্ট হয়। এটা কিন্তু একটা বড় রকমের ইন্ডিকেশন যে ওর হরমোনটা চেক করেন, কারণ যার যদি বারবার হয় নিশ্চয়ই তার একটা কমন কোনো একটা কজ আছে, এবং কমনেস্ট কজ হচ্ছে কিন্তু হাইপোথাইরয়েডিজম। আপনার আরো একটা পেশেন্ট ছিল যার হচ্ছে গিয়ে আমরা যতটুকু জেনেছি যে তাদের 12 বছর হলো বিয়ে হয়েছে, তাদের বেবি কনসিভ হচ্ছে না। রাইট, দিস ইজ আনাদার বিগ চ্যালেঞ্জ, যে থাইরয়েড রোগীদের দেখা যায় যে বাচ্চা হয় না, অর্থাৎ অ্যামেনো আমরা বলি যে ওদের ইনফার্টিলিটি ডেভেলপ করে। অনেকের বাচ্চা হয়তো একটা আছে, তারপরে 7-8 বছর বাচ্চা হচ্ছে না, এটাকে বলে সাবফার্টিলিটি। তাহলে এটা হতে পারে যে বেবিটা হওয়ার পরে তার প্রবলেমটা শুরু হয়েছে, এটাও হতে পারে, কারণ প্রেগন্যান্সির সাথে রিলেটেড। কিন্তু এই থাইরয়েডের যে সমস্যাটা, থাইরয়েডের যে রোগটা, এটা কিন্তু প্রেগন্যান্সির সাথে সম্পর্কিত। মেয়েরা কেন বেশি হয়? ছেলেরা তো প্রেগনেন্ট হয় না, ফলে এই প্রেগন্যান্সির সাথে থাইরয়েডের রোগের একটা বড় সম্পর্ক, যার কারণেই মেয়েদের বেশি থাইরয়েড রোগ হয়। এবং এটা কিন্তু মনে রাখতে হবে যে এই থাইরয়েড রোগটার উপর মানে প্রেগন্যান্সির উপর বিরাট একটা ইনফ্লুয়েন্স। একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে থাইরয়েড হরমোনের প্রবলেম হলে কি ধরনের খাদ্য তালিকা থাকবে? আমাদের ঢালাওভাবে যেটা হয় যে গলা ফোলা হলেই বলি আমরা আয়োডিন খাও, এটা কিন্তু সত্যি না, এটা ঠিক না। সব থাইরয়েড রোগী কিন্তু আয়োডিন রিচ ফুড খেতে হয় না। কিছু রোগে খাওয়া নিষেধ, যেমন যদি হাসি মুটো হয়, অর্থাৎ আপনার ক্রনিক থাইরয়েডাইটিস বলি আমরা, অটোইমিউন থাইরয়েডাইটিস, এখানে কি হয়, এখানে থাইরয়েড গ্ল্যান্ড আয়োডিন যত বেশি দিবেন তত আর থাইরয়েড গ্ল্যান্ড ডিস্ট্রয় হতে থাকবে, আরো বেশি সে থাইরয়েডটা ধ্বংস হবে, ফলে আরো হাইপো হয়ে যাবে সে। ফলে এসব রোগীর ক্ষেত্রে, যেসব যারা হাসিমতো থাইরয়েডাইটিস, অ্যান্টিবডি পজিটিভ, তারপর যারা একদম গ্রেভ ডিজিজ, অর্থাৎ খুব একদম ফ্লোরিড হাইপার থাইরয়েড, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের কাজ বেশি হচ্ছে, হাইপার থাইরয়েডিজম, সেক্ষেত্রেও তো ওকে আপনি আয়োডিন দিলে আপনি ওর আগুনে আরো ঘি ঢাললেন, ফলে এটা অবশ্যই মানা। আচ্ছা, শুধুমাত্র কারা আয়োডিন খাবে? যারা পিউবার্টাল গয়টার, যারা পিউবার্টিতে আছে, ওই যে বয়সন্ধিকালে বললাম, ওদের আয়োডিন দিতে হবে, আয়োডিন রিচ ফুড খাবে। আর যেসব এলাকাতে এন্ডেমিক গয়টার আছে, অর্থাৎ এন্ডেমিক জোন, যেখানে মাটিতে আয়োডিন নাই, ওখানে আপনি আয়োডিন দিবেন, ঠিক আছে? এটা হলো একটা, এই দুটা এক্সট্রিম কথা। হ্যাঁ, আগামী পর্বে দেখবেন থাইরয়েড ক্যান্সার চিকিৎসা ও তার প্রতিকার কি।